अच्छा ओम शांति। আজকের অব্যক্তবাণী 16-10-1969 পরখ করা শক্তিকে তীব্র বানাও। তো আজকে আমরা এই অব্যক্তমূল্যটা কন্টিনিউ করছি। তো बाबा बोलছেন, हर एक सेवा केंद्र से ये समाचार आना चाहिए, ये कुमार तो अवतरित होकर के इस पृथ्वी पर पधारे हैं। তো বাবা এই ভাট্টিটা কুমারদের জন্য হচ্ছিল। তো সামনে সব কুমার বসে আছে। তো বাবা বলছে এখন সবাই তো ভর্তির পরে ফেরত যাবে। তো বাবা বলছে প্রত্যেক সেবা কেন্দ্র থেকে এই সংবাদ আসা উচিত কি এই যে কুমার যারা ভর্তি করে এসছে এরা তো অবতরিত হয়ে এই পৃথিবীতে এসছে, এরকম যেন সংবাদ প্রতিটা সেবা কেন্দ্র থেকে আসে। তার মানে আমরা এটা এত প্র্যাকটিস করে নেব কি আমি আত্মা পরমধাম থেকে এই সংসারে এসেছি, আমি একজন অবতার আর ঈশ্বরীয় সেবার জন্য আমি এখানে আছি। তো বাবা বলছে এটা এতটা প্র্যাকটিস হয়ে যাবে যে আমার আশেপাশের লোকেরা এই জিনিসটা বুঝতে পারবে। तो बाबा बोलছেন ऐसा समाचार जब आए तब समझो कि फल निकल रहा है। হ্যাঁ, বাবা বলছে যখন এরকম সমাচার আসবে, হ্যাঁ আশেপাশের লোকেরা যখন বলতে শুরু করবে তখন বুঝতে হবে কি হ্যাঁ মানে আমি যেটা প্রসাদ করছি এটা এখন বাইরের লোকেরা বুঝতে পারছে, তার মানে এখন ফল বেরোচ্ছে। अभी ऐसी स्थिति की आवश्यकता है। বাবা বলছে বর্তমান সময় এই পুরুষার্থের খুবই দরকার। হ্যাঁ, সবসময় নিজেকে অবতরিত আত্মা ভেবে আমাদের আর যা কর্ম করছি সেটাকে ঈশ্বরীয় সেবা হিসেবে নিয়ে আমাদের পুরুষার্থ করতে হবে এখন। जैसे बाप दादा लोन लेकर आते हैं ना, যেমন বাপ দাদা লোন নিয়ে আসেন, হ্যাঁ না, বাবার তো শরীর নেই, তো বাবা এসে শরীরের লোন নেই। अभी तो दोनों ही लोन लेते हैं। তো বাবা বলছে এখন তো ব্রহ্মা বাবারও শরীর নেই আর শিব বাবারও শরীর নেই, সেজন্য দুজনই এখন দাদির শরীরের লোন নিয়ে আসেন। তো थोड़े समय के लिए आते हैं, है ना, বাপ দাদা শরীরের লোন নিয়ে কিছু সময়ের জন্য অল্প সময়ের জন্য আসেন। किस लिए, কেন আসেন? বাবা বলছেন মিলনে কে লিয়ে, আমাদের বাচ্চাদের সাথে মিলনের জন্য অল্প সময়ের জন্য বাপ দাদা দুজনই শরীরের লোন নিয়ে আসেন। वैसे ही आप सभी भी समझो कि हम लोन लेकर सर्विस के निमित्त आए हैं थोड़े समय के लिए। তো বাবা এখন আমাদেরকে বলছেন কি করতে হবে, যেমন বাপ দাদা অল্প সময়ের জন্য লোন নিয়ে আসেন, একইভাবে বাবা বলছে আমাদেরকেও ভাবতে হবে কি আমরাও মানে পরমধাম থেকে এসেছি, এই শরীরটা লোন নিয়েছি, সার্ভিসে নিমিত্ত হয়েছি কিছু সময়ের জন্য। সেরকম ভেবে আমাদেরকে এখন পুরুষার্থ করতে হবে। जब ऐसी स्थिति होगी तब बाप का प्रभाव दुनिया के सामने आएगा। বাবা বলছে যখন আমাদের এরকম স্থিতি হয়ে যাবে তখন বাবার প্রভাবটা কিন্তু দুনিয়ার সামনে চলে আসবে, মানে বাবার প্রত্যক্ষতা হবে। दोनों ही हिसाब ठीक किया है। তো বাবা বলছে দুটোই হিসেব কিন্তু ঠিক করেছো, বাবা জিজ্ঞেস করছেন। या लेने का किया है देने का नहीं, বা আমরা নেওয়ারটা করেছি দেওয়ারটা করিনি। 6 মাস तक एक रस रहेंगे ना, বাবা এখন প্রশ্ন করছে। বাবা যে বলেছে এরকম অবস্থায় আমরা 6 মাস অবধি এক রস কি থাকতে পারবো कि 15 दिन के बाद लिखेंगे, चाहते तो है लेकिन क्या करे ये हो गया, না আবার 15 দিন পরে আমরা বাবাকে লিখে জানাবো বাবা কি করব এটা হয়ে গেছে। ऐसी कोई भी कंप्लेन नहीं आए, বাবা চাইছেন না এরকম কোনো কমপ্লেন যেন বাবার কাছে আসে। फिर तो दीदी का काम हल्का हो जाएगा। তাইলে বাবা বলছে দিদি মানে তখন মনমোহিনী দিদি ছিলেন, তো দিদির কাজ কিন্তু হালকা হয়ে যাবে, মানে কোনো রকম কমপ্লেন আর মধুবনে যাবে না, তো কাজ হালকা হয়ে গেল। आप खुद भारी होंगे तो सारा कार्य भारी हो जाएगा।
তো আমরা যদি ভারী হয়ে যাই কাজগুলো কিন্তু ভারী হয়ে যায়, আমরা যদি হালকা থাকি কাজও হালকা থাকে। যেন বাবা বারবার বলে নিজেকে অবতরিত आत्मा भाबते। बाप दादा की आशा कहे वो शुभ संकल्प कहे, यही रहता है और रहेगा ही कि एक एक नंबर 1 हो। তো বাপ দাদার আশা বলো বা শুদ্ধ সংকল্প বলো, এটাই আছে আর এটাই থাকবে কি কি আমরা এক একজন সবাই যেন নাম্বার 1 হয়ে যাই। तो बाबा बोलचन, लेकिन सारे कल्प के अंदर जो अब की स्थिति बनाएंगे वो तो अब के हिसाब से नंबर 1 है ना, जो वास्तविक संपूर्ण स्टेज है। तो बाबा बोलছে এখন পুরো কল্পের মধ্যে এখন আমরা যে স্থিতি তৈরি করে নেব সেটা এখনকার হিসেবে কিন্তু নাম্বার 1ই হবে, কেননা সেটাই হবে বাস্তবিক সম্পূর্ণ স্টেজ। इसके लिए ही कह रहे हैं, बाबा সেজন্যই আমাদেরকে বলছেন, सभी यही लक्ष्य रखे कि हम नंबर 1 जाएंगे। तो बाबा চাইছেন আমরা সকলেই এটা লক্ষ্য রাখি कि আমরা नंबर 1 হবই। ये नहीं सोचना कि सभी कैसे नंबर 1 जाएंगे, হ্যাঁ মানে আমাদের মনের মধ্যে এই সংকল্প যেন না আসে कि সবাই কি করে নাম্বার 1 হবে, হ্যাঁ না, নাম্বার 1 তো একজনই হতে পারে, সবাই কি করে নাম্বার 1 হব। বাবা চাইছে এরকম সংকল্প যেন আমাদের মধ্যে না আসে। মানে যখনই আমরা পুরুষার্থ করব কে নাম্বার 1 হবে বা নাম্বার 1 আগে হয়ে গেছে সেসব আমার ভাবার দরকার নেই, বাস আমাকে নাম্বার 1 আসতে হবে। আর নাম্বার 1 আসার জন্য আমাকে যা যা করতে হবে, যা যা ধারণ করতে হবে, যা যা ছাড়তে হবে, এগুলো আমাকে ছাড়তে হবে আর ধারণ করতে হবে। এটাই মানে লক্ষ্য রেখে আমাদের এগিয়ে যেতে হবে কি আমাকে নাম্বার 1 হতেই হবে। তো বাবা সেটা বলছে, ভাববার কোনো দরকার নেই। আর বাবা সুন্দর বলছেন, इसमें महादानी नहीं बनना है, এর মধ্যে আবার মহাদানি হওয়ার দরকার নেই। মহাদানি মানে ওহো নাম্বার 1 কি সবাই হবে নাকি, আর এমনিও তো লক্ষ্মীনারায়ণ তো অলরেডি হয়েই গেছে, হ্যাঁ ব্রহ্মা বাবা আর মাম্মা, তাহলে আর তো হওয়ার চান্স নেই, এরকম বলে মানে আমরা আমাদের পুরুষার্থটাকে স্লো করে দিচ্ছি আর তীব্রতা রাখছি না। তো বাবা বলছে এরকম দান করতে হবে না, এতে মহাদানি হওয়ার দরকার নেই। মানে আমাকে পুরুষার্থ করতেই হবে, কে নাম্বার 1 এসছে আমার জানার দরকার নেই, আমাকে নাম্বার 1 হতে হবে, এইটা লক্ষ্য রেখে আমাদের এগিয়ে যেতে হবে। বাবা বলছে এর মধ্যে মহাদানি হওয়ার দরকার নেই। তো 2 बातें मुख्य याद रखनी है। তো বাবা চাইছেন আমাদের দুটো মুখ্য কথা স্মরণে রাখতে হবে। एक तो मणि को देखना है, देह रूपी सांप को न देखना। তো একটা হচ্ছে আমাদেরকে মণিকে দেখতে হবে আর দেহরূপী সাপকে আমরা আর দেখব না। और दूसरी बात अपने को अवतरित समझो। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা নিজেকে অবতরিত ভাবব। इस शरीर में अवतरित होकर कार्य करना है। তো মানে এখন আমাদের পুরুষার্থ হবে যতবার আমি কর্মে যাচ্ছি তখন আমাকে ভাবতে হবে আমি আত্মা পরমধাম থেকে এসেছি, এই শরীরের আধার নিয়ে কর্মে যাচ্ছি। তো বাবা বলছে সবসময় এটা আমাদেরকে মনে রাখতে হবে কি আমি এই শরীরে অবতরিত হয়ে কাজ করছি, মানে শরীরটা আলাদা আমি আলাদা, তো সেই জিনিসটা যেন আমাদের মধ্যে চলে আসে। তো বাবা কি বলছেন, और एक স্লোগান সদা याद रखना। আরও একটা স্লোগান বাবা বলছে আমাদের সর্বদা স্মরণে রাখতে হবে কি, जो बाप दादा कहेंगे, जो कराएंगे, जैसे चलाएंगे वैसे ही करेंगे, चलेंगे, बोलेंगे, देखेंगे। তো বাবা এই সুন্দর স্লোগানটা আমাদেরকে বললো সর্বদা স্মরণে রাখতে হবে, যা বাপ দাদা আমাদেরকে বলবেন, যা বাপ দাদা আমাদেরকে দিয়ে করাবেন, যেরকম আমাদেরকে চালাবেন ওরকমই আমরা করব, চলব, বলবো আর দেখব। ये है पांडव सेना का मुख्य स्लोगन। তো বাবা বলছে এটা হচ্ছে আমরা সবাই তো এখন পাণ্ডব সৈন্য, আমাদের এটা মুখ্য স্লোগান হওয়া উচিত। जो कहेंगे वो सोचेंगे, আমরা যা বলবো সেটাই কিন্তু ভাববো। और कुछ सोचना नहीं है, আর আমাদের কিছু এক্সট্রা ভাবার দরকার নেই,
বাবা যা বলে দিয়েছে সেটাই আমাকে করতে হবে, সেটাই আমাকে ভাবতে হবে, আর অন্য কিছু ভাবার আর আমাদের আর কোনো জায়গা নেই। इन आँखों से और कुछ देखना नहीं है। এই চোখ দিয়েও আর আমরা অন্য কিছু দেখব না, আর কিছু দেখারই নেই। আঁখে भी दे दी है ना। তাহলে বাবা বলছে এই চোখটাও তো আপনি মানে আমরা বাবাকে দিয়ে দিয়েছি তো, কেননা আমরা তো বাবাকে আগের দিনই দিয়ে দিলাম, সম্পূর্ণ সমর্পিত হয়ে গেলাম, তন মন ধন সব দিয়ে দিয়েছি। আর তনের মধ্যে মানে শরীরের মধ্যে তো চোখও চলে আসছে, তার মানে বাবা বলছে এই চোখটাও তো আমাকে দিয়ে দিয়েছো তো। पूरे परवाने हो ना, বা জিজ্ঞেস করছে আমরা সম্পূর্ণ परवाना হয়ে গেছি তো। परवाने को क्षमा बगैर और कुछ देखने में आता है क्या। বা প্রশ্ন করছে মানে परवाना শুধু क्षमाকেই দেখবে, মানে এবার আমরা হচ্ছি परवाना, সে বাবা হচ্ছে क्षमा। তাহলে আমাদের যদি কিছু দেখার থাকে সেটা হচ্ছে একমাত্র সে বাবা, ও ছাড়া আমার চোখ আর এদিক ওদিক যেন না যায়। তো বাবা সেটা আমাদেরকে পাক্কা করাচ্ছে। শোনো বাবা প্রশ্ন করছে আপকি আঁখে और क्यों देखती, মানে আমাদের চোখ অন্য কিছু কেন দেখে, বাবা জিজ্ঞেস করছে। जब और कुछ देखते हैं तो धोखा देती है, है ना। যখন অন্য কিছু দেখে বাবা বলছে তখনই আমরা কিন্তু ধোকা খেয়ে যাই। মানে চোখে কোনো শরীরধারীকে দেখলো, ওর কোনো কর্ম দেখলো, ওর মধ্যে কোনো অবগুণ দেখলো, বাস আমার মনের মধ্যে সংকল্প চলে এলো, আমার অবগুণগুলো আবার একটুখানি ভেতর থেকে বেরিয়ে এলো, তাহলে আমি ধোকা খেয়ে গেলাম। কেন আমার চোখ অন্য কিছু দেখলো। আমি যদি শিব বাবাকে দেখতাম তাহলে কিন্তু এই জিনিসটা হতো না, হয়তো আমার মধ্যে আরও আমার বিশেষতাগুলো আরও বেড়ে যেত। শোনো বাবা বলছে আমাদের চোখ অন্য কিছু কেন দেখে, যখন দেখে তখন কিন্তু আমরা ধোকা খেয়ে যাই। তো বাবা বলছেন আপনি কো ধোকা না দো, শোনো এখন সময় নেই, শোনো নিজেকে আর ধোকা দিও না। সম্পূর্ণ অর্থাৎ পুরা परवाना है, আমাদেরকে এখন সম্পূর্ণ হতে হবে, মানে পুরা परवाना হতে হবে এখন। ये है ছাপ, এটা এখন আমাদেরকে নিজের উপরে একটা ছাপ লাগিয়ে দিতে হবে কি আমি হলাম সম্পূর্ণ परवाना। रिजल्ट तो अच्छी है लेकिन उसको अविनाशी रखना है। বা বলে ভালো রেজাল্ট তো আমরা অনেক সময় করে থাকি, কিন্তু রেজাল্টটাকে অবিনাশী রাখতে হবে, না। পুরুষার্থ আমরা অনেক সময় ভালো করি, কিন্তু অবিনাশী রাখা মানে পার্মানেন্ট। আমার যেমন আজকে অমৃতবেলা ভালো হলো, এই ভালো অমৃতবেলাটা যেন এখন কন্টিনিউ থাকে একদম শেষ দিন অবধি, তাহলে এটা হবে অবিনাশী। মাঝখানে আবার উপর নিচে হয়ে গেলে ওটা অবিনাশী হচ্ছে না। তো সেন বাবা বলছে রেজাল্ট তো ভালো হয়েছে, বাবা রেজাল্ট ভালো দেখলেন, কিন্তু রেজাল্টটা অবিনাশী রাখো। जब जैसे चाहे वैसी स्थिति बना सको, এখন আমাদের পুরুষার্থ হলো যখন যেভাবে আমি চাইবো সেরকম আমার জন্য স্থিতি তৈরি হয়ে যায়। ये मन को ड्रिल करानी है, আর এটা কীভাবে আসবে, মনকে ড্রিল করাতে হবে। বাবা বলছেন ये जरूर প্র্যাকটিস করো, মানে মনের ড্রিল এগুলো বাবা বলছে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে, एक सेकेंड में आवाज़ में, एक सेकेंड में फिर आवाज़ से परे, যেটা হচ্ছে আমাদের ড্রিল। এক সেকেন্ডে আমরা আওয়াজে, এক সেকেন্ডে আবার আওয়াজের ঊর্ধ্বে, হ্যাঁ না। তো আমরা এক সেকেন্ড মনের ড্রিল এখনই করে নিতে পারি। আমি আত্মা এখন প্রকৃতির মাঝখানে, এটা হচ্ছে আওয়াজের দুনিয়া, হ্যাঁ না। এখানে আমি বসে আছি প্রকৃতির মাঝখানে, আমি আত্মা। এক সেকেন্ডে আমি আত্মা নিজেকে পরমধামে দেখছি, একেবারে টোটাল সাইলেন্স, শুধু আমি আর বাবা, আওয়াজের ঊর্ধ্বে দুনিয়া, পরমধাম। এক সেকেন্ড ওখানে, আবার আমি আত্মা নিচে চলে এলাম প্রকৃতির মাঝখানে। যেটা হলো সাকারি নিরাকারি, বা আওয়াজের ঊর্ধ্বে আর আওয়াজে আসা। এক সেকেন্ড বাবা বলছে এই ড্রিলটা বারে বারে করতে। बाबा आरो ड्रिल दीजिए। एक सेकेंड में सर्विस के संकल्प में आए और एक सेकेंड में संकल्प से परे स्वरूप में स्थित हो जाए। बाबा এইটাও করতে বলছেন। এক সেকেন্ডে সার্ভিসের সংকল্পে আসা
আর 1 সেকেন্ডে সার্ভিসের সংকল্পের ঊর্ধ্বে স্বরূপে স্থিত হয়ে যাব। মানে আমি আত্মা, ধরো আমরা ড্রিলটা এখন প্র্যাকটিস করি, ধরো আমি আত্মা ভ্রুকুটির মাঝখানে আছি, একেবারে নির্সংকল্প, কোনো সংকল্প চলছে না, একেবারে স্থির। 1 সেকেন্ডে আমি আত্মা এবার আবার সংকল্প করতে শুরু করেছি যে কোনো একটা সেবার। ধরো আমি কোনো আত্মাকে বাবার পরিচয় দেব, তো সেই সেবার সম্বন্ধে আমি ভাবছি, বা ওই আত্মাকে আমি দেখলাম, ওকে আমি বাবার পরিচয় দিয়ে দিচ্ছি। আবার 1 সেকেন্ডে ওইখান থেকে মন বুদ্ধি এসে আবার বুকুটি মাঝখানে বসে গেল, এখন আর কোনো সংকল্প নেই। মানে সংকল্পের উদ্দেশ্যস্বরূপ আর সংকল্পর মধ্যে আশাস্বরূপ। বাবা বলছে এটাকেও বারে বারে প্র্যাকটিস করতে। তো বাবা বলছে এই ড্রিলের মানে এখন খুব প্রয়োজন আছে, সেগুলোকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। तो इस ड्रिल की बहुत आवश्यकता है। ऐसे नहीं कि शारीरिक भान से ही निकल ना सके। বাবা বলছে এটা প্র্যাকটিস করলে কি হবে, আমরা বারে বারে প্র্যাকটিস করলে শারীরিক ভান, যে দেহ ভান আছে তার থেকে কিন্তু আমরা বেরিয়ে যাব। তো সেজন্য বলছে বাবা বলছে এই প্র্যাকটিসটা যদি না করি তাহলে আমরা শারীরিক বোধের ভেতরেই থেকে যাব, তো সেটা যেন না হয়। 1 सेकंड में कार्य प्रति शारीरिक भान में आए, फिर 1 सेकंड में अशरीरी हो जाए। এটা আরেকটা ড্রিল বাবা বলছে। 1 সেকেন্ডে আমি শারীরিক ভানে, মানে আমি এই শরীরে আছি, 1 সেকেন্ডে আমি আত্মা অশরীরী, সেটাও করা যায়। ধরো আমি আত্মা নিজেকে একটা ফরিস্তা স্বরূপ, আকারী স্বরূপেও দেখতে পারি, সাকারী স্বরূপেও দেখতে পারি। শরীর আর এখানে ভুকুটি মাঝখানে আমি আত্মা চমকাচ্ছি। 1 সেকেন্ডে আমার বডিটা পুরো লোপ, হাওয়া হয়ে গেল, ম্যাজিক, আর শুধু রয়ে গেছি আমি আত্মা অশরীরী। তো 1 সেকেন্ড অশরীরী আর 1 সেকেন্ডে আমি শরীরের বোধে মানে দেহ ভানে আছি। 1 সেকেন্ড অশরীরী, 1 সেকেন্ড শরীরের বোধে। তো বাবা বলছে এটাকেও বারে বারে প্র্যাকটিস করতে। जिसकी ये ड्रिल पक्की होगी वो सभी परिस्थितियों का सामना कर सकते हैं। বাবা বলছে যাদের এই ড্রিলটা একেবারে পাকা হয়ে যাবে তারা কিন্তু সমস্ত পরিস্থিতির মোকাবিলা করতে পারবে। जैसे शारीरिक ड्रिल सुबह को कराई जाती है, वैसे ये अव्यक्त ड्रिल भी अमृत वेला विशेष रूप से करनी है। বাবা বলছে যেমন সকাল সকাল আমরা শারীরিক ড্রিল করি, হ্যাঁ না, এক্সারসাইজ, প্রাণায়াম, যোগা যে যা করে, একইভাবে আমাদেরকে সকাল সকাল যে আমরা আত্মার জন্য যে অমৃত বেলায় বসছি, তখন কিন্তু এই বিশেষ এই ড্রিলগুলো প্র্যাকটিস কিন্তু আমাদের অমৃত বেলায় করতে হবে। करना तो सारा दिन है, लेकिन विशेष प्रैक्टिस करने का समय अमृत वेला है। বাবা বলছে এই ড্রিলগুলো যখন সময় পাবো তখনই আমাদের প্র্যাকটিস করতে হবে, কিন্তু বিশেষ প্র্যাকটিস কিন্তু আমাদের অমৃত বেলায় একবার করে নিতে হবে ভালো করে। আর কি করতে হবে, जब देखो बुद्धि बहुत बिजी है तो उसी समय ये प्रैक्टिस करो। বাবা এটা খুব সুন্দর আমাদেরকে মানে হোমওয়ার্ক দিচ্ছে। যখন আমি দেখছি আমি বুদ্ধি খুব বিজি, হ্যাঁ, যে কোনো একটা কাজ করছি, কাজের মধ্যে বুদ্ধি একেবারে বিজি হয়ে গেছে, उसी समय ওই সময় একেবারে প্র্যাকটিস করতে হবে কি আমি আত্মা 1 সেকেন্ডে অশরীরী হতে পারছি কিনা, 1 সেকেন্ডে আমি আওয়াজের ঊর্ধ্বে যেতে পারছি কিনা, ওই কাজ যেটা করছি কাজের ঊর্ধ্বে বেরোতে পারছি কিনা, সেটা বাবা বলছে আমাদের প্র্যাকটিস করতে হবে। परिस्थितियों में होते हुए भी हम अपनी बुद्धि को न्यारा कर सकते हैं। আমরা নিজে চেক করব কি হ্যাঁ আমি একটা পরিস্থিতির মধ্যে আছি, কিন্তু 1 সেকেন্ডের জন্য আমি সব পরিস্থিতি থেকে ডিট্যাচ, অশরীরী হতে পারছি কিনা, এটা বাবা বলছে একবার চেক করো। लेकिन বাবা বলছে এটা আমরা কখন করতে পারবো, लेकिन न्यारे तब हो सकेंगे जब जो भी कार्य करते हो वो न्यारी अवस्था में होकर करेंगे। বাবা এটা আরও খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট বলছে, মানে আমি একটা কাজ করতে করতে হঠাৎ অশরীরী হয়ে যাব, এটা সবসময় সম্ভব হবে না। কখন সম্ভব হবে, যখন আমি ওই কাজটা করার আগে নিজেকে অশরীরী আত্মা ন্যারী অবস্থায় রেখে কাজে ঢুকেছি। ওই যে বাবা বলে পৃথক হয়ে কর্তব্যে আসো। আমি আত্মা এই শরীরে অবতরিত হয়েছি, এবার ধরো আমি রান্না করছি,
এবার রান্না করতে করতে অনেকটা কাজ করার পরে আমার মনে হলো 1 সেকেন্ডের জন্য আমি অশরীরী হয়ে যাই, 1 সেকেন্ড আমি থেমে অশরীরী হলাম। এটা তখন সম্ভব যখন আমি কাজে ঢোকার আগেই আমি নিজেকে অশরীরী আত্মা নিজেকে ঠিক করে নিয়েছিলাম, অশরীরী আত্মা কাজে যাচ্ছে, সেজন্য মাঝখানে আমি অশরীরী হতে পারছি বাবা বলছে। কিন্তু আমি যদি কাজ করার আগে যদি আমি অশরীরী এটা প্র্যাকটিস না করে নিই কি আমি আত্মা আলাদা, তাহলে বলছে হঠাৎ কাজ করতে করতে অশরীরী হওয়াটা একটু মুশকিল আছে। তো সেজন্য বাবা এটা আমাদেরকে বলে দিলেন। আবার আরও বলছেন বাবা, अगर उस कार्य में अटैचमेंट होगी तो फिर 1 सेकंड में डिटैच नहीं होंगे। মানে আমি যদি আগের থেকেই অবিনাশী আত্মা আলাদা ভেবে যদি আমি কাজে না ঢুকি, কাজের মধ্যে আমি এরকম অ্যাটাচ হয়ে যাব কি এবার আমি 1 সেকেন্ডে অশরীরী আর হতে পারছি না। इसलिए ये प्रैक्टिस करो। শোনো বাবা বলছে এগুলো সব কিছু সম্ভব, কিন্তু আমাদেরকে একটুখানি প্র্যাকটিস করতে হবে। कैसी भी परिस्थिति हो, বাবা বলছে যে কোনো রকম পরিস্থিতি আসুক আমাদের সব পরিস্থিতিতে আমাদেরকে কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে। क्योंकि क्यों फाइनल पेपर अनेक प्रकार के भयानक और न चाहते हुए भी अपनी तरफ आकर्षित करने वाली परिस्थितियों के बीच होंगे। और কেন এটা আমাদেরকে বারে বারে এত করে বোঝাচ্ছেন, কেন বলছে ফাইনাল পেপার যে হবে লাস্টে আমাদের সেটা কিন্তু অনেক ভয়ানক হবে, আর এটা এমন পরিস্থিতির মধ্যে হবে যে পরিস্থিতি আমাদেরকে আকর্ষিত করবে, আর সেই আকর্ষিত আমি যেন না হই তার জন্য আমাকে এখন থেকে প্র্যাকটিস করতে হবে ডিট্যাচ। বাবা বলছেন उसकी भेंट में जो आजकल की परिस्थितियां हैं वो कुछ नहीं है। মানে লাস্ট পেপারের সময় যে পরিস্থিতি হবে ওই পরিস্থিতির তুলনায় এখন যে পরিস্থিতি চলছে ওগুলো তো কিন্তু কিছুই নয়। जो अंतिम परिस्थितियां आने वाली है उन परिस्थितियों के बीच पेपर होना है। হ্যাঁ, এটা কিন্তু বারে বারে আমাদের মনে রাখতে হবে, আমাদের অন্তিম পেপার কিন্তু খুব মানে বিকরাল পরিস্থিতির মধ্যে বসে কিন্তু পেপারটা হবে, সেটাই বাবা আমাদেরকে বোঝাচ্ছেন। इसकी तैयारी पहले से ही करनी है। সেজন্য আমাদেরকে আগের থেকেই তৈরি থাকতে হবে কি অনেক খারাপ পরিস্থিতির মধ্যেও আমি আত্মা সেকেন্ডের অশরীরী অনুভব করতে পারছি, ডিট্যাচ হতে পারছি। তাহলে আশেপাশে ধরো অনেক কান্নাকাটি হচ্ছে, হাহাকার হয়, বাবা বলছে না হাহাকার হবে, তার মাঝখানে আমি আত্মা যদি অশরীরী হয়ে যেতে পারি, আওয়াজের ঊর্ধ্বে চলে যেতে পারি, তাহলে আমি তার প্রভাব থেকে মুক্ত থাকব। तो बाबा बोलছেন इसलिए जब अपने को देखो कि बहुत बिजी हूँ, बुद्धि बहुत स्थूल कार्य में बिजी है, चारों ओर सरकमटेंस अपनी तरफ खींचने वाले हैं, तो ऐसे समय पर ही अभ्यास करो। মানে মাঝে মাঝে তো এরকম অনেক সময় সিচুয়েশন আসে যখন আশেপাশে সব সার্কামটেন্স পরিস্থিতি আমাকে টানছে, আমার বুদ্ধি একেবারে ব্যস্ত হয়ে পড়েছে, তখন বাবা বলছে এটাই সময় কি আমি এটা একটু প্র্যাকটিস করে দেখি। तब मालूम पड़ेगा कहाँ तक हम ड्रिल कर सकते हैं। তখন আমরা বুঝতে পারবো সত্যি আমি ড্রিলের মধ্যে সফলতা পাচ্ছি কি পাচ্ছি না। এখন যেটা করছি এখন তো পরিস্থিতি ঠিক, সেটা আমার ড্রিল হয়ে যাচ্ছে, কিন্তু সত্যি এরকম যখন একটা পরিস্থিতি আমার কাছে আসছে, যখন চারদিকে পরিস্থিতি আমাকে টানবে, আমার বুদ্ধি খুব ব্যস্ত হয়ে পড়েছে ওই পরিস্থিতি নিয়ে, ওই সময় প্র্যাকটিস করে দেখতে হবে সত্যি আমার বুদ্ধি ডিট্যাচ হতে পারছে কি না। ये भी बात बहुत आवश्यक है, এটাও কিন্তু খুবই দরকার। इसी ड्रिल में रहते रहेंगे तो सफलता को पाएंगे। तो ये ड्रिलটা যদি আমরা প্র্যাকটিস করতে থাকি আমরা সফলতা পাবই। एक एक सब्जेक्ट की नंबर होती है, मुख्य तो यही है। আমাদের প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু নম্বর আছে, আর এটা হচ্ছে মুখ্য। इसमें अगर अच्छे नंबर है तो नंबर आगे ले सकते हैं। বাবা বলছে এর মধ্যে যদি আমরা ভালো নম্বর নিতে পারি তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। अगर इस सब्जेक्ट में नंबर कम है तो फाइनल नंबर आगे नहीं आ सकते। এই সাবজেক্টে মানে মনে ড্রিল এটা যদি আমার নম্বরটা কম আছে তাহলে বলছে ফাইনালে কিন্তু আমরা ভালো নম্বর পাবো না, কেন ফাইনাল পেপারটা তো এর মধ্যেই আসবে না, ডিট্যাচ করার উপরে ফাইনাল পেপার, সেজন্য এই সাবজেক্টে আমাদের অনেক ভালো হতেই হবে। इसलिए सुनाया था कि ज्ञानी तो आत्मा के साथ स्नेही भी बनना है। সেজন্য বাবা আমাদেরকে বুঝিয়েছে আমাদের জ্ঞানী তো আত্মার সাথে সাথে আমাদের স্নেহীও হতে হবে।
जो स्नेही होता है वो स्नेह पाता है, और जो स्नेही है वो सब समय स्नेह पाए। जिससे ज़्यादा स्नेह होता है तो कहते हैं ये तो सुध बुध ही भूल जाते हैं। হ্যাঁ, যার মধ্যে বেশি স্নেহ থাকে সে ওই স্নেহর মধ্যে এতটা ডুবে যায় कि তার জন্য বলা হয় এ তো সুদ বুদ্ধি ভুলে গেছে। तो शुद्ध बुद्ध का अर्थ ही है अपने स्वरूप की जो स्मृति रहती है वो भी भूल जाते हैं। तो बाबा आज के शुद्ध बुद्धের অর্থ বোঝাচ্ছেন। শুদ্ধ বুদ্ধের অর্থ হলো মানে শুদ্ধ বুদ্ধ ভুলে গেছে মানে ও নিজের স্বরূপের যে স্মৃতি সেটাও ভুলে গেছে, মানে আমি কে সেটাই ও ভুলে যায়। ও যে স্নেহী তার মধ্যেই ডুবে যায়। तो बुद्धि की लगन भी उसके सिवाय कहाँ नहीं हो। হ্যাঁ, তার মানে আমার বাবা বা আমি স্নেহী আত্মা বাবার মধ্যে ডুবে থাকবো, তাহলে আমার বুদ্ধির লগন যেটা আছে সেটা বাবা ছাড়া আর কোথাও যাবে না। ऐसे जो रहने वाले होते हैं उनको कहा जाता है स्नेही। तो बस स्नेही डेफिनेशन बोलছে स्नेही माने যার বুদ্ধির লগন এক বাবা ছাড়া আর কোথাও যাবে না। इस ग्रुप का विशेष गुण यही है कि बाबा बोलছে এই ग्रुप যেটা বাবার সামনে বসে আছে এর विशेष गुण की सभी बातों को सीखने और धारण करने और आगे के लिए भी अपने को उसमें चलाने के लिए चातक है। तो बाबा বলছে যারা বসে আছে ওরা সব কিছু শিখতে আর তারপরে শিখে ওগুলো ধারণ করতে আর নিজেকে এগিয়ে যেতে, হ্যাঁ, আর বাবা যা যা বলছে সেরকম নিজেকে চালানো, তার মধ্যে তারা কিন্তু চাতক হয়েছে। तो चातक बने हैं लेकिन साथ में चरित्रवान भी बनना है। तो चातक तो হয়েছে, বাবা চাইছে তার মধ্যে আবার চরিত্রবানও হতে হবে। চাতক है ये इस ग्रुप की विशेषता है। এই গ্রুপের বিশেষত্ব দেখছে সেটা হচ্ছে সব আত্মারা হচ্ছে চাতক। लेकिन चातक का कार्य होता है उसके प्यासे रहना। এবার বাবা বলছে চাতকের কাজ কি, মানে সেই জিনিসের জন্য সব সময় তার মধ্যে পিপাসা থাকবে कि হ্যাঁ ওটা আমাকে করতেই হবে, ওটা আমাকে হতেই হবে, এই জিনিসটা ওর মধ্যে থাকবে, তখন আমি বলবো সে হচ্ছে চাতক। तो बाबा बोलছে ये चित्र चरित्र में देखे तब फिर चातकों के साथ में पात्र भी कहेंगे। তো যখন বাবা বলছে এই যে আমার মধ্যে সেই তৃষ্ণাটা থাকবে, সেই পিপাসাটা থাকবে, সেটা যখন আমার চরিত্রের মধ্যে চলে আসবে তখন আমি আবার পাত্রও হয়ে যাব। अभी चातक तो है फिर रिजल्ट आने के बाद 2 टाइटल मिलेंगे। बाबा বলছে এখন তো চাতক কিন্তু রেজাল্ট আসার পরে 2টো টাইটেল পাবো। কি अभी चातक है फिर विजय माला के नज़दीक आने के पात्र भी होंगे। तो बाबा বলছে এই 2টো টাইটেল হয়ে যাবে। এখন তো আমরা চাতক হলাম, তারপরে বিজয়মালায় আসার আমরা পাত্রও হয়ে যাব। তো চাতক আর পাত্র সে দুটো মিলে বাবা বলছে 2টো टाइटल পেয়ে যাবে। तो जो स्लोगन सुनाया और जो भट्टी की छाप सुनाई उनको कायम रखेंगे तो दोनों ही गुण आ जाएंगे। বাবা বলছে যে স্লোগানটা আমি শুনিয়েছি আর যে ভট্টির যে ছাপ লাগিয়েছি সে দুটো যদি স্লোগানটা যদি আমরা মনে রাখি, ছাপটাও যদি মনে রাখি, তাহলে বাবা বলছে যে 2টো গুণ বলল এই 2টো গুণ কিন্তু আমাদের মধ্যে এসেই যাবে। তো এই মূল্যটা আজকে এখানেই শেষ হলো। তাহলে আজকে বাবা আমাদেরকে কত সুন্দর সুন্দর শিক্ষা দিলেন। প্রথমেই বাবা বললেন আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে, আমাদের নাম্বার 1 হতেই হবে। এর মধ্যে মহাধানী হলে চলবে না, আমাদের নিজেকে নাম্বার 1 করতে হবে। দ্বিতীয় বাবা বলল 2টো মুখ্য কথা স্মরণে রাখতে হবে। এক তো মণিকে দেখতে হবে, দেহরূপী সাপকে দেখব না। আর দ্বিতীয় নিজেকে অবতরিত ভাবতে হবে, এই শরীরে অবতরিত হয়ে আমি ঈশ্বরীয় কার্য করছি। তারপরে বাবা আজকে একটা স্লোগান দিলেন আমাদের যে বাপ দাদা যা বলবেন, যা করাবেন, যেখানে চালাবেন আমি সেটাই করব, চলবো, বলবো, দেখব, সব কিছু যেরকম বাবা বলবে ওরকমই হবে। তারপরে বাবা আজকে ড্রিল করালেন। হ্যাঁ, ড্রিলগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। 3টে ড্রিল করিয়েছেন। একটা হচ্ছে 1 সেকেন্ড আওয়াজে, 1 সেকেন্ড আওয়াজের ঊর্ধ্বে। দ্বিতীয় বলেছেন 1 সেকেন্ড সার্ভিসের সংকল্পে আসা আর 1 সেকেন্ডে ওই সার্ভিসের সংকল্পর ঊর্ধ্বে স্বরূপে স্থিত হয়ে যাওয়া।
আর তৃতীয় বাবা বলল 1 সেকেন্ডে শরীরের বোধে আসা, মানে দেহ ভান, আর 1 সেকেন্ডে অশরীরী। তো বাবা বলছে এই ড্রিলগুলো যদি পাকা হয়ে যায় তাহলে আমরা সমস্ত পরিস্থিতির মোকাবিলা করতে পারব। যেমন সকাল সকাল শারীরিক ড্রিল করি, ও একইভাবে অমৃতবেলায় আমাদের এই ড্রিলগুলোকে বিশেষ প্র্যাকটিস করে নিতে হবে। আর সারা দিনে যখনই সময় পাবো তখনই প্র্যাকটিস করব। এছাড়া বাবা বলছে যখন বুদ্ধি দেখবে খুব ব্যস্ত, তখন নিজেকে পরীক্ষা করে দেখবে কি আমি সেকেন্ডে ডিট্যাচ হতে পারছি কিনা। আর এটা তখনই সম্ভব বললো যখন আমরা কর্মে যাচ্ছি, কর্মে যাওয়ার আগে আমি আত্মা অবতরিত, হ্যাঁ, বা আমি আত্মা ডিট্যাচ, সেটা আগের থেকেই যদি আমি প্র্যাকটিস করে কর্মে ঢুকি তাহলে আমার সেকেন্ডে ওখান থেকে ডিট্যাচ হওয়াটা ইজি হয়ে যাবে। তখন আমি ওই কর্মে এতটা অ্যাটাচ হব না, সেজন্য ডিট্যাচ হওয়া ইজি হবে। আর বাবা বলছে এটা প্র্যাকটিস খুবই দরকার, কেন ফাইনাল পেপার অনেক ভয়ানক হবে। চারদিকে এমন পরিস্থিতি আসবে যেগুলো আমাদেরকে টেনে নেবে, আকর্ষিত করে নেবে, আর তার মাঝখানে বসে কিন্তু আমাদেরকে পেপার দিতে হবে। সেজন্য আগের থেকে প্রস্তুতি রাখা খুবই দরকার। আর সেজন্য আমরা যদি এমন কোনো পরিস্থিতি পাই যে পরিস্থিতি আমাকে সব দিকে টানছে, আমার বুদ্ধি খুব ব্যস্ত, ভাবছে সেটাই হচ্ছে সময় নিজেকে চেক করা কি আমি এই ড্রিলগুলো ঠিকমতো করতে পারছি কিনা। আর এছাড়া বাবা বললেন আমাদের জ্ঞানী তো আত্মা তো হবই, সাথে সাথে স্নেহী হওয়ার দরকার, যে স্নেহী নিজের সুদভূত ভুলে যায়। হ্যাঁ, তো আমরাও পরমাত্ম স্নেহী। বাবা আমাদের বুদ্ধি শুধু বাবার ছাড়া আর কোনো দিকে যাবে না আমাদের বুদ্ধি। তো আমাদের সুদভূত মানে নিজের স্বরূপের স্মৃতি নেই, যা বাবা বলবে সেটাই আমি করব। আর বাবা লাস্টে আমাদের বললেন আমাদেরকে চাতক হতে হবে, মানে যে বাবা লক্ষ্য দিচ্ছে আমি আমার লক্ষ্যটা যদি সেটাই ঠিক করি, সেটা যতক্ষণ না হচ্ছে সেটার জন্য পিপাসা তৃষ্ণা আমার মধ্যে যেন জেগে থাকে। আর যদি আমি ভালো চাতক হতে পারি তাইলে বাবা বলছে বিজয়মালার পাত্র আমরা হয়ে যাব। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো অন্তর থেকে ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। গুড নাইট বাবা, গুড নাইট বাবা, গুড নাইট বাবা। ধন্যবাদ, গুড নাইট, ওম শান্তি। শুক্রিয়া বাবা, শুক্রিয়া। ওম শান্তি, গুড নাইট বাবা, শুক্রিয়া বাবা। শান্তি, গুড নাইট বাবা। ধন্যবাদ বাবা, ওম শান্তি, গুড নাইট।